হ্যালো লিসেনার, গত পর্ব লেকচারে আমরা ইনহেরিটেন্সের উপর বেশ কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখেছি যে আমরা কিন্তু এখন সবাই নিজেরাই পারবো যে সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স এগুলো কীভাবে, দ্যাট মিনস অনেকগুলো ক্লাসের মধ্যে কীভাবে এই ধরনের ইনহেরিটেন্স রিলেশনশিপ ডেভেলপ করতে হয়, এটা কিন্তু আমরা এখন সবাই নিজেরাই করতে পারবো। তো আজকের লেকচার আমরা জাস্ট ইনহেরিটেন্স নিয়ে আরেকটু ডিপলি ডিসকাস করবো। যখন আমরা ইনহেরিটেন্স অ্যাপ্লাই করি তখন এর বেশ কিছু রুলস আছে, কিছু লিমিটেশন আছে, আবার কিছু রেস্ট্রিকশন আছে, এগুলো আমরা আজকে দেখার ট্রাই করবো। ওকে, লেটস স্টার্ট। তো আমরা যখন দুইটা ক্লাসের মধ্যে যে রিলেশনশিপ ডেভেলপ করি, দ্যাট মিনস এটা করা হয়ে থাকে কোন কিওয়ার্ডের মাধ্যমে? এক্সটেন্স নামে একটা কিওয়ার্ডের মাধ্যমে, যেটা আমরা সবাই জানি, আমরা অলরেডি এক্সটেন্ড কিওয়ার্ডটা ইউজ করেছি। সো এই এক্সটেন্ড কিওয়ার্ডটা ইউজ করা হয়ে থাকে যখন আমরা একটা ক্লাস আরেকটা ক্লাসকে আমরা যখন মানে প্যারেন্ট চাইল্ড এই ধরনের রিলেশনশিপে আবদ্ধ করতে চাই দুইটা ক্লাসকে, তখন আমরা কি এক্সটেন্ড কিওয়ার্ডটা ইউজ করি, তাই না? তো আমি গতভাবে লেকচারে আরেকটা বিষয় নিয়েও ডিসকাস করেছিলাম, সেটা হলো ইন্টারফেস। আমি বলেছিলাম যে ক্লাসের মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হলো ইন্টারফেস, যেটা আমরা পরবর্তী লেকচারে দেখবো। সো ঠিক একইভাবে একটা ইন্টারফেসও আরেকটা ইন্টারফেসকে এক্সটেন্ড করতে পারে, দ্যাট মিনস আরেকটা ইন্টারফেসও আরেকটা ইন্টারফেসের সাথে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপে আবদ্ধ হতে পারে। তো সেক্ষেত্রে দুইটা ক্লাসের মধ্যে যখন আমরা এই ধরনের ইজি রিলেশনশিপ ডেভেলপ করবো, সেক্ষেত্রে আমরা এক্সটেন্ড ইউজ করবো। আবার দুইটা ইন্টারফেসের মধ্যে, যেটা আমরা পরবর্তীতে করবো, যখন আমরা দুইটা ইন্টারফেসের মধ্যে আমরা ইনহেরিটেন্স, দ্যাট মিনস ইজি রিলেশনশিপ ডেভেলপ করবো, তখন আমরা এক্সটেন্ড কিওয়ার্ডটা ইউজ করবো। ঠিক একইভাবে ইমপ্লিমেন্ট নামে আরেকটা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটা ইউজ করা হয়ে থাকে যখন একটা ক্লাস এবং আরেকটা ইন্টারফেসের মধ্যে আমরা ইজি রিলেশনশিপ ডেভেলপ করতে চাই। তো সেই ক্ষেত্রে ক্লাস এবং ইন্টারফেসকে আমরা প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপে আবদ্ধ করার জন্য আমরা ইমপ্লিমেন্টস ইউজ করি। এটা আমরা পরবর্তীতে দেখব যে একটা ক্লাস আরেকটা ইন্টারফেসকে সে এক্সটেন্ড করতে পারে না, একটা ক্লাস একটা ইন্টারফেসকে সে ইমপ্লিমেন্ট করতে পারে, এবং একটা ক্লাস ইচ্ছা করলে অনেকগুলো ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারে, হ্যাঁ, কিন্তু এক্সটেন্ড করতে পারবে না। সে অনেকগুলো ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারবে, যেমন হতে পারে যে ক্লাস এ ক্লাস এ ইমপ্লিমেন্টস ইন্টারফেস এ কমা বি কমা সি কমা ডি, দ্যাট মিনস চারটা ইন্টারফেসকে সে করছে, মানে ইমপ্লিমেন্ট করতে পারবে। তো সেই ক্ষেত্রে ইন্টারফেসের মধ্যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইন্টারফেসের মধ্যে যে মেথডগুলো আছে, সেই মেথডগুলোকে অবশ্যই তাকে ওভাররাইড করতে হয়। তো এই বিষয়গুলো নিয়ে এখন মাথা ঘামানোর কোনো কারণ নেই। যখন আমরা ইন্টারফেস নিয়ে আলোচনা করবো বা মেথড ওভাররাইডিংয়ের কাজগুলো দেখবো, তখন আপনারা এগুলো নিয়ে আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। সো এখন আমরা জাস্ট আপাতত ইন্টারফেসকে আমরা অ্যাভয়েড করি। আমরা যখন ইন্টারফেসে ক্লাস করবো তখন আমরা ইন্টারফেসে বোঝার ট্রাই করবো, জাস্ট যেটুকু জানছি এটুকুই মনে রাখি। ওকে, এবং কনস্ট্রাক্টর, হ্যাঁ, কনস্ট্রাক্টর সম্পর্কে আমরা কী জানি যে একটা ক্লাসে যখন আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করি, তাহলে অবজেক্ট ক্রিয়েশনের সময় অ্যাকচুয়ালি রেসপন্সিবল থাকে কে? কনস্ট্রাক্টর, তাই না? ওই ক্লাসের ডিফল্ট কনস্ট্রাক্টর। কোনো ক্লাসের ডিফল্ট কনস্ট্রাক্টর ছাড়া আমরা কিন্তু কখনোই ওই ক্লাসে অবজেক্ট ক্রিয়েট করতে পারি না। সো আমরা এই ইজি রিলেশনশিপ যখন ডেভেলপ করি তখন আমাদের ক্লাস কয়টা থাকে? দুইটা থাকে, তাই না? একটা প্যারেন্ট ক্লাস এবং একটা চাইল্ড ক্লাস। সো প্যারেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েশনের সময় অ্যাকচুয়ালি রেসপন্সিবল থাকে কে? প্যারেন্ট ক্লাসে ডিফল্ট কনস্ট্রাক্টর। ঠিক একইভাবে সাব ক্লাস বা চাইল্ড ক্লাস বা ডিরাইভ ক্লাসে যখন আমরা কোনো কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, তখন ওই চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি, তখন ওই চাইল্ড ক্লাসে অবজেক্ট ক্রিয়েশনের সময় রেসপন্সিবল থাকে কে? ওই চাইল্ড ক্লাস বা ওই সাব ক্লাস বা ওই ডিরাইভ ক্লাসে ডিফল্ট যে কনস্ট্রাক্টর, তাই না? যেটা জেভিএম আমাদেরকে অটোমেটিক্যালি ডিফল্টভাবে, দ্যাট মিনস ইমপ্লিসিটলি আমাদেরকে এটা প্রোভাইড করে থাকে। ওকে, এখন মানে এই ইজি রিলেশনশিপের ক্ষেত্রে কনস্ট্রাক্টরের একটা ভূমিকা আছে, কনস্ট্রাক্টরের একটা রুলস আছে। সেটা হলো আপনি যখন চাইল্ড ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করবেন, দ্যাট মিনস কি চাইল্ড ক্লাসের মানে ডিফল্ট যে কনস্ট্রাক্টর সেটা কী হবে? ইনভোক হবে। সেটা মানে অ্যাকচুয়ালি চাইল্ড ক্লাসের অবজেক্টের ক্রিয়েশনের জন্য রেসপন্সিবল কে? চাইল্ড ক্লাসের ডিফল্ট কনস্ট্রাক্টর। হ্যাঁ, আপনি যখন চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করবেন, ঠিক তখনই একই সাথে চাইল্ড ক্লাসের ডিফল্ট কনস্ট্রাক্টর ইনভোক তো হবেই, ঠিক একই সাথে প্যারেন্ট ক্লাসের ডিফল্ট যে কনস্ট্রাক্টর সেটিও ইনভোক হয়ে যাবে, দ্যাট মিনস সেটিও কল হবে। তো এটা যখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো, প্রোগ্রামেটিক্যালি, তখন আমরা এটাকে ভালোভাবে বুঝতে পারবো। ওকে, এখন আমরা আরেকটু রুলসগুলো দেখি। এখানে কিছু ইম্পর্টেন্ট জাভা ইনহেরিটেন্স রুলস আছে কিছু। তো এই রুলসগুলো আমি সুন্দরভাবে লিখে রেখেছি এখানে স্লাইডের মাধ্যমে, যাতে করে আপনারা এগুলোকে নিজেরা পড়তে পারেন, এবং পরবর্তীতে এগুলো কি মানে এখন একসাথে আমি অনেকগুলো বললে কি আপনি সবগুলা মানে মাথায় রাখতে পারবেন না, কিছু আপনি ভুলে যাবেন। তো সেক্ষেত্রে যখন আমরা প্র্যাকটিক্যাল প্রোগ্রাম করবো, তখন কিন্তু আস্তে আস্তে করে করতে আপনার এগুলো সব কিছু আপনার মানে আপনি হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন এগুলোর সাথে আর কি। তো এখন আমরা জাস্ট একটু বোঝার ট্রাই করি যে কী কী ধরনের রুলস আছে। যেমন উই ক্যান নট অ্যাসাইন সুপার ক্লাস টু সাব ক্লাস। যে আমরা সবসময় কী করি যে আমরা সবসময় মানে সুপার ক্লাসকে কিন্তু সাব ক্লাসের মধ্যে অ্যাসাইন করি না, সাব ক্লাসকে সুপার ক্লাসের মধ্যে আমরা অ্যাসাইন করি, তাই না? এই ব্যাপারটা এখন এটা নিয়ে বললে, এভাবে বললে আপনি বুঝতে পারবেন না। যখন আমরা হচ্ছে আপকাস্টিংয়ের এক্সাম্পলগুলো দেখব, যে কিছু ব্যাপার আছে, যেমন আমরা
মানে চাইল্ড ক্লাসের অবজেক্টকে সুপার ক্লাসের রেফারেন্সের মধ্যে রেখে দিতে পারি। আবার আমরা কিন্তু সুপার ক্লাসের অবজেক্টকে কখনোই চাইল্ড ক্লাস বা সাব ক্লাসের রেফারেন্সের মধ্যে রাখতে পারবো না। সো এই বিষয়টাকে এখানে বলা হয়েছে। তো এটা আমরা পরবর্তীতে যখন দেখবো তখন আমরা এটা নিয়ে ক্লিয়ার হয়ে যাবো। হ্যাঁ, তখন আমাদের সেকেন্ড পয়েন্টে আসে, উই ক্যান নট এক্সটেন্ড দ্য ফাইনাল ক্লাস। এটা আমরা বুঝতে পারছি যে আমরা ইচ্ছা করলে কিন্তু কোনো একটা ক্লাসকে ফাইনাল ডিক্লেয়ার করতে পারি। আমরা অলরেডি কি দেখেছি যে আমরা ক্লাসের মধ্যে কোনো একটা ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করেছি ওই ভেরিয়েবলকে আমরা ফাইনাল ডিক্লেয়ার করেছি। বাট ইচ্ছা করলে আমরা একটা ক্লাসের আগে, যে আমরা যখন ক্লাস লিখি না, যে ক্লাস এ দেওয়ার পর কালি ব্রেস দিই, সো এই ক্লাস কিওয়ার্ডের আগে আমরা ফাইনাল কিওয়ার্ডটা ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে ওই ক্লাসটাকে আমরা কখনোই এক্সটেন্ড করতে পারবো না। দ্যাট মিনস আমরা যদি কোনো ক্লাসের আগে ফাইনাল ডিক্লেয়ার করি তাহলে ওই ক্লাসকে আমরা কখনোই প্যারেন্ট হিসেবে আর ডিক্লেয়ার করতে পারবো না। ওকে, এই ক্লাস ক্যান নট এক্সটেন্ড ইটসেলফ। একটা ক্লাস কখনো তো নিজেকে এক্সটেন্ড করতে পারবে না, তাই না? একটা ক্লাস অবশ্যই আরেকটা ক্লাসকে এক্সটেন্ড করতে পারে। এবং ওয়ান ক্লাস ক্যান এক্সটেন্ড এ সিঙ্গেল ক্লাস, যেটা আমরা অলরেডি দেখলাম যে মাল্টিপল ইনহেরিটেন্স কিন্তু জাভা সাপোর্ট করে না, যে একটা ক্লাস শুধুমাত্র একটা সিঙ্গেল ক্লাসকেই এক্সটেন্ড করতে পারবে। সে মাল্টিপল সিঙ্গেল ক্লাসকে সে কিন্তু এক্সটেন্ড করতে পারবে না। এবং একইভাবে পরের পয়েন্টে কী বলেছে দেখেন, উই ক্যান নট এক্সটেন্ড এ ক্লাস হ্যাভিং এ প্রাইভেট কনস্ট্রাক্টর, বাট ইফ উই হ্যাভ দ্য প্রাইভেট কনস্ট্রাক্টর অ্যাজ ওয়েল এজ পাবলিক কনস্ট্রাক্টর, দেন উই ক্যান এক্সটেন্ড সুপার ক্লাস টু সাব ক্লাস। ইন দিস কেস দ্য অনলি পাবলিক কনস্ট্রাক্টর উইল ওয়ার্ক। সো এটা মানে শুনে আপনারা অলরেডি বুঝে গিয়েছেন, তাও আমি জাস্ট একবার বলি যে মানে আমরা যদি কোনো ক্লাসের কনস্ট্রাক্টরকে প্রাইভেট ডিক্লেয়ার করে দিই তাহলে ওই ক্লাসকে আমরা কখনই আর প্যারেন্ট হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না। দ্যাট মিনস আমরা যদি প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে প্রাইভেট ডিক্লেয়ার করে দিই তাহলে ওই সাথে সাথে দেখবেন আপনি যখন কি একটা ক্লাস লিখবেন ওই ক্লাসকে আপনি এক্সটেন্ড করে, দ্যাট মিনস প্যারেন্ট চাইল্ড ক্লাস ক্রিয়েট করবেন, করার পর প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে আপনি প্রাইভেট করে দিবেন। তখন আপনি দেখতে পারবেন যে সাথে সাথে কম্পাইলার এরর দিচ্ছে, যে আপনি যদি কোনো ক্লাসের কনস্ট্রাক্টরকে প্রাইভেট ডিক্লেয়ার করে দেন তাহলে ওই ক্লাসেরটাকে আপনি কখনোই আর এক্সটেন্ড করতে পারবেন না। ওকে, বাট যদি পাবলিক কনস্ট্রাক্টর থাকে তাহলে কিন্তু আমরা একদম মানে নর্মালভাবে আমরা চেক করতে পারবো, এক্সটেন্ড করতে পারবো, কোনো সমস্যা নেই। পরের পয়েন্ট কী বলেছে যে ইফ উই অ্যাসাইন সাব ক্লাস রেফারেন্স টু সুপার ক্লাস রেফারেন্স ইট ইজ কল দ্য ডাইনামিক মেথড ডিসপ্যাচ ইন জাভা। এখানে কি যে আমরা অলরেডি কি বললাম যে বুঝছি যে আমরা কখনোই মানে সুপার ক্লাসের অবজেক্টকে সাব ক্লাসের মধ্যে রাখতে পারবো না, বাট আমরা কিন্তু ইচ্ছা করলেই মানে সাব ক্লাস বা চাইল্ড ক্লাসের রেফারেন্সকে সুপার ক্লাসের রেফারেন্সের মধ্যে রাখতে পারি। তো এই বিষয়টিকে বলা হয়ে থাকে মানে মানে রান টাইম অথবা হচ্ছে মেথড ডিসপ্যাচ। হ্যাঁ, ডাইনামিক মেথড ডিসপ্যাচ। ওকে, সো আমরা ডাইনামিক মেথড ডিসপ্যাচ, তারপর হচ্ছে একদম রান টাইমে মানে আমরা অনেক কিছু দেখবো যখন হচ্ছে মানে আমরা এমন কিছু দেখবো যখন আমরা মেথড ওভাররাইডিংয়ের কাজগুলো করবো তখন আমরা আপকাস্টিং, ডাউনকাস্টিং, তারপর হচ্ছে রান টাইম পলিমরফিজম। এই ডাইনামিক মেথড ডিসপ্যাচকে বলা হয় থাকে রান টাইম পলিমরফিজম। তো এইগুলো নিয়ে এখন বললে আসলে মাথা খারাপ হয়ে যাবে, এগুলো নিয়ে আমরা পরবর্তী আস্তে আস্তে করে দেখবো। হ্যাঁ, এবারে পরের যে পয়েন্ট সেটা হলো দেখেন যে আমরা যখন কোনো একটা ক্লাস ক্রিয়েট করি ওই ক্লাসের মধ্যে আমরা কী করতে পারি, কনস্ট্রাক্টর লিখতে পারি, স্ট্যাটিক ইনিশিয়ালাইজ ব্লক আমরা লিখতে পারি, বা ইনস্ট্যান্স ইনিশিয়ালাইজ ব্লক আমরা লিখতে পারি। সো কোনো একটা ক্লাসের মধ্যে যদি এগুলো থাকে এবং ওই ক্লাসটাকে যদি আমরা প্যারেন্ট ডিক্লেয়ার করি, দ্যাট মিনস আমি একটা চাইল্ড ক্লাস ক্রিয়েট করে ওই ক্লাসটাকে আমি এক্সটেন্ড করে দিচ্ছি, তাহলে চাইল্ড ক্লাস কী করবে যে সে ওই প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর, স্ট্যাটিক ইনিশিয়ালাইজ ব্লক, ইনস্ট্যান্স ইনিশিয়ালাইজ ব্লক এগুলোকে সে ইনহেরিট করবে না, মানে ইনহেরিটেন্স সূত্রে সে অ্যাকচুয়ালি পাবে না। বাট যখন আমরা সাব ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব ঠিক তখনই প্যারেন্ট ক্লাসের ওই সমস্ত কনস্ট্রাক্টর, স্ট্যাটিক ইনিশিয়ালাইজ ব্লক, ইনস্ট্যান্স ইনিশিয়ালাইজ ব্লক এগুলো অটোমেটিক্যালি এক্সিকিউট হয়ে যাবে। বাট সেগুলো কি চাইল্ড ক্লাস ইনহেরিটেড সূত্রে সে পাবে না। বাট ওই ক্লাসের মধ্যে যদি কোনো থাকে আর কি, মানে কোনো ভেরিয়েবল থাকে বা মেথড থাকে সেগুলোকে চাইল্ড ক্লাস মানে করে দিবে, ইনহেরিটেড করে ফেলবে। এর পরের যে পয়েন্ট আছে সেটাও এখন আমি বললে আপনারা অতটা ভালোভাবে বুঝবেন না, যখন আমরা এক্সাম্পল দেখবো তখন আপনি বুঝতে পারবেন। বাট এই জন্য আমি বলতেছি যখন আমরা এক্সাম্পলগুলো দেখে ফেলবো, আরও কয়েকটা লেকচার আমরা কমপ্লিট করে ফেলবো, তখন আমরা যখন ইনহেরিটেন্স, পলিমরফিজম সব কমপ্লিট করে ফেলবো তখন আপনি এই সমস্ত নোট, তারপর রুলস যেগুলো আমি স্লাইডের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো আপনি ভালোভাবে পড়ার ট্রাই করবেন। তখন আপনি কি একদম অ্যাকচুয়ালি আপনি ফিল করতে পারবেন হ্যাঁ আসলে আমি যেটা করেছি সেটাই আমি এর আগে শিখেছিলাম। ওকে, যেমন দেখেন এখানে বলছি কি যে স্ট্যাটিক মেথড অফ সুপার ক্লাস ইজ ইনহেরিটেড টু দ্য সাব ক্লাস অ্যাজ এ স্ট্যাটিক মেম্বার। মানে স্ট্যাটিক মেথড সুপার ক্লাসের মধ্যে যে সমস্ত স্ট্যাটিক মেথড থাকবে সেগুলো সাব ক্লাসের মধ্যে স্ট্যাটিক মেম্বার হিসেবে ইনহেরিট হবে, এবং নন স্ট্যাটিক মেথড যেগুলো থাকবে সেগুলো আসলে নন স্ট্যাটিক মেম্বার হিসেবে ইনহেরিট হবে। ওকে, তো এই বিষয়টা যখন আমরা মেথড ওভাররাইডিং দেখবো তখন বুঝতে পারবো, এখন এগুলো ডিসকাস করে অ্যাকচুয়ালি লাভ নেই। সো এখন আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো যে আমরা এখানকার যে কয়েকটা রুলস আমরা বুঝতে পারলাম সেগুলো নিয়ে আমরা জাস্ট একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখে আরও ভালোভাবে বোঝার ট্রাই করবো। সো লেটস স্টার্ট। তো আমি এখন ইক্লিপসের মধ্যে ইনহেরিটেন্স প্যাকেজের মধ্যেই আমি একটা ক্লাস ক্রিয়েট করতে পারি, যে ক্লাসের নাম আমি দিলাম হচ্ছে মাই ক্লাস, একটা সিম্পল একটা ক্লাস। হ্যাঁ, মাই ক্লাস। ওকে,
এখন এই মাই ক্লাসের মধ্যে আমি একটা ক্লাস নিব, ক্লাসটা হচ্ছে ক্লাস এ, একদম বেসিক দেবো। হ্যাঁ, এই ক্লাস এর মধ্যে কিছু আমি একটা ফিল্ড নিলাম, ইন্টিজার a ইকুয়ালস টু 30। দেন আমি ওই ক্লাসে একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করি। কনস্ট্রাক্টরের মধ্যে আমরা লিখতে পারি এইভাবে যে কি লিখবো, যে ক্লাস এ কনস্ট্রাক্টর, ওকে কনস্ট্রাক্টর। ঠিক একইভাবে আমরা এর মধ্যে একটা স্ট্যাটিক ব্লক নিব। তো স্ট্যাটিক ব্লক সম্পর্কে আপনাদের অলরেডি এখন আইডিয়া আছে যে আমি যদি জাস্ট এইভাবে একটা দুটো কালিবাস দিয়ে আমার একটা ব্লক, সেই ব্লকে যদি আমি স্ট্যাটিক ডিক্লেয়ার করি তাহলে এটা হয়ে যাবে স্ট্যাটিক ব্লক, আর কিছুই না। স্ট্যাটিক ব্লকের মধ্যে আমি দিলাম কি যে ক্লাস এ স্ট্যাটিক ব্লক, আমি একটা ব্লক ডিক্লেয়ার করি। যেমন দেখেন এই ব্লককে আমি স্ট্যাটিক দিলাম না, তাহলে এই ব্লকটা অ্যাকচুয়ালি কী হবে, এটাকে আমরা কী বলতে পারি, এটাকে আমরা বলতে পারি ইনস্ট্যান্স ব্লক। দ্যাট মিনস আমরা যেমন এটাকে বলে থাকি না যে ইনস্ট্যান্স ভেরিয়েবল, একইভাবে আমি যদি এখানে একটা এভাবে দিতাম যে স্ট্যাটিক ইন্টিজার এ ইকুয়ালস টু 20, এইভাবে যদি দিতাম যে স্ট্যাটিক ইন্টিজার বি ইকুয়ালস টু 20, তাহলে কী হতো, এটা যেমন স্ট্যাটিক ভেরিয়েবল ঠিক একইভাবে এটা হচ্ছে স্ট্যাটিক ব্লক, এটা যেমন মানে ইনস্ট্যান্স ভেরিয়েবল ঠিক একইভাবে এটা হচ্ছে ইনস্ট্যান্স ব্লক। ওকে, তো এখন আমি একটা কাজ করি, আমি এখানে আরেকটা ক্লাস নিয়ে নিই যে ক্লাস বি এক্সটেন্ড করবে কাকে, একে, এবং এর মধ্যে আমি একটা ভেরিয়েবল নিই যে ইন্টিজার সি ইকুয়ালস টু 50। ক্লাস বি এর মধ্যে আর কি নেওয়া যায়, বি এর একটা কনস্ট্রাক্টর নেওয়া যায়। কিভাবে আমরা এটাকে কপি করে পেস্ট করি, এখানে কি পেস্ট করলাম, কার মধ্যে গেছি, ক্লাস এ কনস্ট্রাক্টর জায়গায় কী দিব বলেন তো, ক্লাস বি এ কনস্ট্রাক্টর। হ্যাঁ, এখন আমরা মাই ক্লাস দ্যাট মিনস যেটা হচ্ছে আমাদের মেইন ক্লাস আছে, তো আপনারা কিন্তু এটা একই ক্লাসের মধ্যে দ্যাট মিনস একই ফাইলের মধ্যে দ্যাট মিনস মাই ক্লাস একটা ফাইলের মধ্যে না করে ক্লাস এর জন্য একটা ফাইল ক্রিয়েট করবেন, ক্লাস বির জন্য আরেকটা ফাইল ক্রিয়েট করবেন, এবং মাই ক্লাসের জন্য সম্পূর্ণ আরেকটা মানে ফাইল ক্রিয়েট করবেন। তিনটা মানে একই প্যাকেজের মধ্যে তিনটা ক্লাস ফাইল, তিনটা জাভা ফাইল ক্রিয়েট করবেন। সো এটা হচ্ছে আমাদের মেইন মেথড। তো এই মেইন মেথডের মধ্যে আমরা এখন জাস্ট ক্লাস বি এর একটা অবজেক্ট ক্রিয়েট করি। হ্যাঁ, জাস্ট ক্লাস বিটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এই অবস্থায় যদি আমি এখন প্রোগ্রামটাকে রান করি তাহলে আমরা এখন কী কী দেখতে পারবো বলেন তো, শুধুমাত্র কোনো কিছু মেথড ট্যাথড কিচ্ছু আমি কল টল করি না, শুধুমাত্র বিবি ইকুয়ালস টু নিউ বি একটা অবজেক্ট ক্রিয়েট করছি। এই অবজেক্ট ক্রিয়েট করলে কী হবে, আপনাদের এটা অলরেডি জানেন যে মানে সাব ক্লাসে দ্যাট মিনস ক্লাস বির এই ডিফল্ট কনস্ট্রাক্টরটা ইনভোক হবে। সো এই ক্লাসের মধ্যে আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন এটা আমরা দেখতে পারবো, তাই না? বাট এখন আমি প্রোগ্রামটাকে রান করে দেখি আসলে কি এটা দেখা যায় নাকি অন্য আর কিছু দেখা যায়। দেখেন এতগুলা কী কী প্রিন্ট করছে, দেখেন দেখেন কোথায় আমাদের ক্লাস বি, এটা আমরা এখনও দেখতে পাচ্ছি না। প্রথমে প্রিন্ট করছি কি যে ক্লাস এ স্ট্যাটিক ব্লক। আচ্ছা আচ্ছা, আমি এখানে কাজ করি, স্ট্যাটিক ব্লক দিয়েছিলাম, এটাকে তো ইনস্ট্যান্স ব্লক, সো এটার নামটা পাল্টাতে উচিত ছিল না আমাদের, ইনস্ট্যান্স ব্লক। ওকে, রান করি। দেখেন সবার ফার্স্টে রান হয়েছে মানে ক্লাস এ দ্যাট মিনস প্যারেন্ট ক্লাসের স্ট্যাটিক ব্লক সবার ফার্স্টে এক্সিকিউট হয়েছে, তারপর প্যারেন্ট ক্লাসে ইনস্ট্যান্স ব্লক এক্সিকিউট হয়েছে, তারপর প্যারেন্ট ক্লাসের ডিফল্ট কনস্ট্রাক্টর এক্সিকিউট হয়েছে, তারপরে আসছে চাইল্ড ক্লাসের এই ডিফল্ট কনস্ট্রাক্টর হচ্ছে মানে এক্সিকিউট হয়েছে। দেখছেন তাহলে মানে আমি এখন তার মানে কি এটা দেখে আমি বুঝতে পারছি যে আমি যখন ক্লাস বি যখন আমি এক্সটেন্ড করি একে দ্যাট মিনস আমি এটাকে যখন আমি করি আর কি মানে প্যারেন্ট ক্লাস হিসেবে ডিক্লেয়ার করে দিচ্ছি, তাহলে কী হবে যখন আমি চাইল্ড ক্লাসের জাস্ট একটা অবজেক্ট ক্রিয়েট করবো, চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরকে আমি ইনভোক করবো, তখন চাইল্ড ক্লাসের আগেও প্যারেন্ট ক্লাসের মধ্যে যে সমস্ত ব্লক থাকবে বা কনস্ট্রাক্টর থাকবে সেগুলো আগে এক্সিকিউট হবে, তারপর চাইল্ড ক্লাসে আসবে। তো সবার ফার্স্টে প্রায়োরিটি কি স্ট্যাটিক ব্লকের, এরপরে কি ইনস্ট্যান্স ব্লকের, তো এরপরে হচ্ছে কি কনস্ট্রাক্টরের, দেন এরপর আছে চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে সে আসবে অ্যাকচুয়ালি। তো এখন আমরা একটা কাজ যদি করি যে ইজি একটা কাজ জাস্ট একটু দেখায় যে যদি আমি এখান থেকে এমন করি যে বি ডট এ বি আছে, এখানে হচ্ছে সি আছে। হ্যাঁ, যদি আমি বি ডট সি দিই কি দেখতে পারবো, চাইল্ড ক্লাসের ভ্যালুটা দেখতে পাচ্ছি অ্যাজ ইউজুয়াল, তাই না? যদি বি ডট এ দেই 30 দেখতে পাচ্ছি। দ্যাট মিনস কি এই ইন্টিজার
এইটা কিন্তু অটোমেটিক্যালি এর মধ্যে চলে আসছে। এই ইন্টিজার a=30 এটা কিন্তু চাইল্ড ক্লাসের মধ্যে চলে আসছে। সো এই কারণে আমি এটাকে দিতে পারতেছি। ঠিক একইভাবে আমি যদি b দিই 20, ঠিক একইভাবে আমি 20 এটাকে আমি এক্সিকিউট করতে পারছি। তো খুব সহজ একটা এক্সাম্পল আমরা দেখলাম। তো আশা করি এক্সাম্পলটি সবাই আপনারা বুঝতে পেরেছেন যে মানে এক্সাম্পলে দেখলাম এটাই বোঝার ট্রাই করলাম যে মানে প্যারেন্ট ক্লাসের মধ্যে যদি কনস্ট্রাক্টর থাকে, স্ট্যাটিক ব্লক থাকে, ইনস্ট্যান্স ব্লক থাকে, তাহলে চাইল্ড ক্লাস উত্তরাধিকারী সূত্রে ইনহেরিটেন্স সূত্রে এগুলাকে মানে ইনহেরিটেড করতে পারে না। বাট চাইল্ড ক্লাসে অবজেক্ট ক্রিয়েশনের সময় এগুলা এক্সিকিউট হয়ে যাবে। বাট প্যারেন্ট ক্লাসের মধ্যে যে সমস্ত মেথড থাকে বা ভেরিয়েবল থাকে, দ্যাট মিনস প্রাইভেট ফাইনাল এগুলো ছাড়া যে সমস্ত মেথড প্রপার্টি বা ফিল্ড থাকবে সেগুলোকে চাইল্ড ক্লাস ইনহেরিটেড সূত্রে সে হচ্ছে মানে ইনহেরিট করে ফেলে। দ্যাট মিনস সেই সমস্ত প্রপার্টি মেথড এগুলো কী করে, চাইল্ড ক্লাস বি এর মধ্যেও এক্সিস্ট করে। তো আশা করি আজকের লেকচারটি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো আমরা ইনহেরিটেন্স নিয়ে মোটামুটি আমরা ইনহেরিটেন্স এখন আমরা লিখতে পারি বা ইনহেরিটেন্স আমরা ওইভাবে রিলেশনশিপ আমরা ডেভেলপ করতে পারি দুইটা ক্লাসের মধ্যে। এবং আমরা বেশ ইনহেরিটেন্সের কিছু রুলস আমরা দেখলাম। এবং এই ইনহেরিটেন্স এবং পলিমরফিজম মানে ওপির যে দুইটা মেইন ফিচার ইনহেরিটেন্স এবং পলিমরফিজম একটার সাথে ইন্টার রিলেটেড। তার মানে কি আপনি ইনহেরিটেন্স যখন আমরা শিখে ফেলবো এরপরে কিন্তু আমরা শুরু করবো পলিমরফিজম আমরা শুরু করবো। এবং পলিমরফিজমের মধ্যে আমরা ইনহেরিটেন্স নিয়ে আরও অনেক কিছু দেখবো, মানে ওখানকে আরও ডিপলি আমরা বিষয়গুলোকে অনেক জানার ট্রাই করবো। সো স্টে কানেক্টেড উইথ মি টু সি মাই নেক্সট লেকচার। থ্যাংক ইউ এগেইন।